তার লোকটার নাম হচ্ছে ফিলিপ সেজনিক। ফিলিপ সেজনিকের 1948 সালে একটা পেপার আছে, এবং সেই পেপার নাম হচ্ছে এটা ফাউন্ডেশনস অফ দ্য থিওরি অফ অর্গানাইজেশন। এটা কি, বইটার নাম কি বা পেপারটার নাম কি? ফাউন্ডেশনস অফ দ্য থিওরি অফ দ্য অর্গানাইজেশন। এবং এটা কে লিখছে? সেজনিক। ফিলিপ সেজনিক। এবং এটা কত সালে করছে? 1948 সালে। এখানে তিনটা ইনফরমেশন আছে: ফিলিপ সেজনিক 1948, আর ফাউন্ডেশন অফ দ্য থিওরি অফ দ্য অর্গানাইজেশন। এবং এটা অর্গানাইজেশন থিওরি একটা ল্যান্ডমার্ক ছিল এই যে বইটা। তো তার মোটামুটি সে 6টা পয়েন্ট এখানে বসছে। এই 6টা পয়েন্ট নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো তার প্রথম পয়েন্টটা আছে, হ্যাঁ, অর্গানাইজেশনস আর not just rational means to achieve goals but also a social structure that reflect values and norms. What is the first point? The first point is that organizations are not rational means. Organizations are not rational means to achieve goals but a social structure that reflect values and norms. মানে অর্গানাইজেশন কোনো মানে বাংলায় এখানে যেটা লেখা আছে, অর্গানাইজেশন কোনো মানে মাধ্যম নয় গোল অ্যাচিভ করার, হ্যাঁ, যুক্তি নির্ভর মাধ্যম নয় বা উপায় নয়, বরং এটা একটা সোশ্যাল স্ট্রাকচার, এমন একটা সোশ্যাল স্ট্রাকচার যেটা ভ্যালু এবং নর্মসকে, একটা সোসাইটির যে ভ্যালু, কালচার, নর্ম, এটাকে প্রকাশ করে। আচ্ছা, তারপর এটা ইকোনমি বা সায়েন্টিফিক মেজারেবল, হ্যাঁ, এটা বলা হয়েছে। অ্যান্ড এটা একই সাথে ইকোনমি কেমন ইকোনমি? যেটা সায়েন্টিফিক ও মেজারেবল। একই সাথে এটা আবার অ্যাডাপটিভ সোশ্যাল স্ট্রাকচার, যেটা নন এক্সাক্ট বিহেভিয়ারাল সায়েন্সের দিকে প্রকাশ করে আর কি, অ্যাডাপটিভ সোশ্যাল স্ট্রাকচার। আচ্ছা, এখন প্রথমত যেটা বলা হয়েছে ইকোনমি, সেটা নিয়ে আমরা আলোচনা করবো যে এটা কি, তারপর এটা হচ্ছে কীভাবে এটা অ্যাডাপটিভ সোশ্যাল স্ট্রাকচার হয়, সেটা নিয়েও আমরা দেখবো। ওকে, 3 নম্বর পয়েন্টটা যেখানে বলা হয়েছে স্ট্রাকচার এক্সপ্রেশন অফ রেশনাল অ্যাকশন। হ্যাঁ, 3 নম্বর পয়েন্টটা কি? এটা হচ্ছে অর্গানাইজেশনসটা কি? অর্গানাইজেশন হচ্ছে স্ট্রাকচারাল এক্সপ্রেশন অফ রেশনাল অ্যাকশন বাট they never succeed in conquering the non-rational dimension of organization behavior. আচ্ছা, আমি আবার পড়ি। 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে স্ট্রাকচারাল এক্সপ্রেশন অফ রেশনাল অ্যাকশন, হ্যাঁ, স্ট্রাকচারাল এক্সপ্রেশন অফ rational action but they never succeed in conquering the non-rational dimension of organizational behavior. The 3 নম্বর পয়েন্ট আমি আবার পড়ি। Structural expression of rational action but they never succeed in conquering the non-rational dimension of organizational behavior. তাহলে 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্ট আছে স্ট্রাকচারাল এক্সপ্রেশন অফ রেশনাল অ্যাকশন বাট they never succeed in conquering the non-rational dimensions of organizational behavior. The structural expression of rational action, the structural expression of rational action, but they never succeed in conquering the non-rational dimension of organizational behavior. তো তারা কখনোই সফল হতে পারে না কনকোয়ারিং দ্য নন রেশনাল অ্যাকশন অফ ডাইমেনশন অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এটা নিয়ে আমরা আলোচনা করব। তো 4 নম্বরটা হচ্ছে ইনফ্লুয়েন্স বাই ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, এখানে ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট বলতে কী বোঝানো হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। হুইচ ইনক্লুডস লিগাল, পলিটিক্যাল, কালচার, মরাল ফ্যাক্টর। এখানে আবার বলি 7 নম্বর পয়েন্টটা কি? অর্গানাইজেশন ইজ ইনফ্লুয়েন্সড বাই ইনস্টিটিউশনাল বিহেভিয়ার হুইচ ইনক্লুডস হোয়াট লিগাল, পলিটিক্যাল, কালচারাল, মোরাল ফ্যাক্টরস। আচ্ছা, তারপর 5 নম্বর আছে ডেভেলপ দেয়ার ওন আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টার, ইনস্টিটিউশনালাইজেশন। হ্যাঁ, ডেভেলপ দেয়ার ওন আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টার। হ্যাঁ, অর্গানাইজেশন হচ্ছে ডেভেলপ করে দেয়ার ওন আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টার, যেটাকে বলা হচ্ছে ইনস্টিটিউশনালাইজেশন, হুইচ মে কনফ্লিক্ট উইথ দেয়ার ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, যেটা তাদের ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনকে কনফ্লিক্ট করে। আচ্ছা, 5 নম্বরটা কি? অর্গানাইজেশন কী করে? ডেভেলপ করে ওন আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টার, যেটাকে ইনস্টিটিউশনালাইজেশন বলে। হ্যাঁ, organizations develop their own identity and character, যেটাকে আমরা বলতেছি
ইনস্টিটিউশনালাইজেশন, হ্যাঁ, হুইচ মে কনফ্লিক্ট উইথ দেয়ার ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, যেটা তাদের ফর্মাল স্ট্রাকচার ফাংশনের সাথে কনফ্লিক্ট করে। অর্গানাইজেশনস কী করে, দেয়ার ওন ডেভেলপ করে ওন আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টার, যেটাকে আমরা ইনস্টিটিউশনালাইজেশন বলছি, এবং এটা করে কনফ্লিক্ট করে তার ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, তাদের ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনকে কনফ্লিক্ট করে। ওকে, আর লাস্টে যেটা আছে সেটা কি, এখানে লাস্টের পয়েন্টটা আমার ওটা এই 5টা পয়েন্টই আলোচনা করলে আপাতত হয়ে যাচ্ছে। তো আমরা এই 5টা পয়েন্টে আমরা আপাতত দেখি। আবার একটু বলি, প্রথম থেকে যদি আসি, অর্গানাইজেশনস আর নট জাস্ট ন্যাশনাল মিনস টু অ্যাচিভ গোলস, বাট দে আর সোশ্যাল স্ট্রাকচার্স টু রিফ্লেক্ট ভ্যালুস নর্মস। হ্যাঁ, অর্গানাইজেশন আর নট রেশনাল মিনস টু অ্যাচিভ গোলস, বাট দে আর সোশ্যাল স্ট্রাকচার টু রিফ্লেক্ট ভ্যালুস অ্যান্ড নর্মস, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট আছে organizations act both as economy like miserable and predictable, মানে এটা ইকোনমি হিসেবে কাজ করে, যেটা predictable এবং miserable। অলসো এটাকে বলা হচ্ছে অ্যাডাপটিভ সোশ্যাল স্ট্রাকচার। হ্যাঁ, অ্যাডাপটিভ সোশ্যাল স্ট্রাকচার যেটা নন এক্সাক্ট বিহেভিয়ারাল সায়েন্স কে দিকে অনেকটা ঝুঁকে আছে এরকম বোঝাচ্ছে। 3 নম্বর যেটা বলা হয়েছিল আমাদের এখানে, যে স্ট্রাকচারাল এক্সপ্রেশন অফ রেশনাল অ্যাকশন। অর্গানাইজেশনটা কি, স্ট্রাকচারাল এক্সপ্রেশন অফ রেশনাল অ্যাকশন, বাট দ্য নেভার সাকসিড ইন কনকোয়ারিং দ্য নন রেশনাল ডাইমেনশন অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমরা আলোচনা করব। তো 4 নম্বর হচ্ছে ইনফ্লুয়েন্স বাই ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট। এটাকে ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট বলতে কী বোঝানো সেটা আমরা আলোচনা করবো, পলিটিক্যাল, লিগাল, সোশ্যাল, কালচারাল ফ্যাক্টর। আর 5 নম্বর সর্বশেষ যেটা ছিল, হ্যাঁ, অর্গানাইজেশন কী করে, ডেভেলপ দেয়ার ওন আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টার, যেটাকে আমরা ইনস্টিটিউশনালাইজেশন বলছি, হুইচ মে কনফ্লিক্ট উইথ দেয়ার ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। অর্গানাইজেশনস ডেভেলপ দেয়ার ওন আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টার, যেটাকে আমরা ইনস্টিটিউশনালাইজেশন বলছি, হুইচ মে কনফ্লিক্ট উইথ দেয়ার ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। অর্গানাইজেশনস কী করে, ডেভেলপ করে দেয়ার ওন আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টার, হুইচ মে কনফ্লিক্ট উইথ দেয়ার organizations may develop their own character and identity which may conflict with their formal structure and function. এই মোটামুটি 4 পয়েন্ট। তো প্রথম পয়েন্ট থেকে যদি আমরা আসি, হ্যাঁ, ট্র্যাডিশনাল ম্যানেজমেন্ট থিওরি, যেটাতে আমরা ওই যে টেইল এবং উইবার হচ্ছে উইবারের ব্যুরোক্রেসি অ্যান্ড টেইলারের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এই বইটা মূলত, যেখানে দে ট্রিট অর্গানাইজেশন অ্যাজ পিওরলি রেশনাল টুল, মানে পুরোপুরি যান্ত্রিক মাধ্যম হিসেবে এরা অর্গানাইজেশনকে উপস্থাপন করছে, অ্যান্ড মেশিন, designed to achieve objective efficiently, purely treated as rational means or machine to achieve goals efficiently, but এটা টোটালি ভুল। বা সেলসনিক কী করছে, যুক্তি দিচ্ছে, আর্গুমেন্ট দিচ্ছে, অর্গানাইজেশনস কি, ওটা হচ্ছে সোশ্যাল এন্টিটি। অর্গানাইজেশন হচ্ছে সোশ্যাল এন্টিটি, এবং যাদের কাজটা কি, এই সোশ্যাল এন্টিটির কাজ হচ্ছে পিপল ব্রিঙ্গিং দেয়ার ওন কালচার, ভ্যালুজ, হ্যাবিটস, আইডেন্টিটিস which shape their organization beyond its formal rule. আচ্ছা, অর্গানাইজেশন হচ্ছে সোশ্যাল এন্টিটি, যাদের কাজ আছে কালচার, ভ্যালুস, নর্মস, আইডেন্টিটিস এগুলোকে নিয়ে আসা, এবং যেটা উইচ শেপ অর্গানাইজেশন বিহেভস ইন ফর্মাল রুল, তাদের ফর্মাল রুলের বাইরে অর্গানাইজেশনটাকে যেটা মানে বিল্ড আপ করে, এইটা আর কি। তা অর্গানাইজেশনটাকে এখানে সোশ্যাল এন্টিটি বলা হয়েছে, যেটা আগের যারা ছিল ওই টেইলর উইবার তাদের থিওরি থেকে ভিন্ন, তাদেরকে রেশনাল মিনস বা মেশিনস বলছে, যেটা সেখান থেকে এটা কিন্তু ভিন্ন। যেমন স্কুল শুধু স্টুডেন্টকে পাঠদান করে না, নট জাস্ট টিচ স্টুডেন্টস, এটা কিন্তু সোশ্যাল কালচার ভ্যালুকেও রিফ্লেক্ট করে, কমিটি ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তারপর অর্গানাইজেশন দ্বিতীয় পয়েন্ট যেটা ছিল, অর্গানাইজেশন শুধুমাত্র ইকোনমিক আউটপুট, যেমন শুধু অর্গানাইজেশন সাথে ইকোনমিক আউটপুট প্রকাশ করে, হ্যাঁ, এটাকে সায়েন্টিফিক্যালি মেজার করা যায় অর্গানাইজেশন অনেক কিছু, যেমন এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, কস্ট, এটা হচ্ছে মিজারেবল অ্যাসপেক্ট। অর্গানাইজেশন অনেক এরকম মিজারেবল অ্যাসপেক্ট থাকে, বাট এটার সাথে সাথে এটার কিছু সোশ্যাল সিস্টেম আছে, অ্যাডাপটিভ সোশ্যাল সিস্টেম, যেমন কোঅপারেশন, ট্রাস্ট, হ্যাঁ, টিম ওয়ার্ক, এগুলো কিন্তু সোশ্যাল সিস্টেমের আওতায় পড়ে, এবং এটা মিজারেবল না, প্রেডিক্টেবল না, লাইক ইকোনমি বা ইয়ের মধ্যে পড়ে না। তো এখানে এই বিষয়টা বলা হয়েছে।
3 নাম্বার যেটা বলা ছিল যে স্ট্রাকচার এক্সপ্রেশন অফ রেশনাল অ্যাকশন, এটাতে কি বলা হয়েছে, বাট দে নেভার সাকসিড ইন কনকোরিং দ্য নন ন্যাশনাল ডাইমেনশন অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। দে নেভার সাকসিড ইন হোয়াট, দে নেভার সাকসিড ইন কনকোরিং দ্য নন ন্যাশনাল ডাইমেনশন অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আচ্ছা, Selznick said what? Organizations are designed as a rational system. অর্গানাইজেশনকে কীভাবে ডিজাইন করা হয়েছে? দে আর ডিজাইন অ্যাজ রেশনাল সিস্টেম। আর রেশনাল সিস্টেমটা কি? অর্গানাইজেশনকে স্ট্রাকচার এক্সপ্রেশন অফ রেশনাল অ্যাকশন। তাই এই কথাটা মানেটা আমাদের যদি বুঝতে চাই, তো সেলজনিক যুক্তি দিছে যে অর্গানাইজেশনকে ডিজাইন করা হয়েছে রেশনাল সিস্টেম হিসেবে। রেশনাল সিস্টেম বলতে হায়ারার্কি, রুলস, স্ট্রাকচার এগুলো থাকবে, হায়ারার্কি থাকবে, রুলস থাকবে, স্ট্রাকচার থাকবে। হাওয়ার এখানে যেটা বলেছে নন ন্যাশনাল অ্যাসপেক্টস লাইক, নন ন্যাশনাল অ্যাসপেক্টগুলো কী কী, এই যে ইমোশন, পার্সোনাল ইন্টারেস্ট, কালচারাল প্যাটার্ন, এগুলো কিন্তু অর্গানাইজেশনের ভিতরে থাকে। অ্যান্ড অর্গানাইজেশন ক্যান নেভার ফুলি সাপ্রেস দিস হিউম্যান অর সোশ্যাল ডাইমেনশন ইভেন ইফ দে ট্রাই। এই কথাটা হচ্ছে মূল কথাটা, লাস্টের কথাটা, যে অর্গানাইজেশন কখনোই সাপ্রেস করতে পারে না এই হিউম্যান ও সোশ্যাল ডাইমেনশনগুলোকে, এরা যতই চেষ্টা করুক। এরা এই হিউম্যান সোশ্যাল ডাইমেনশনকে কখনোই সাপ্রেস করতে পারে না বা এটাকে বশীভূত করতে পারে না। যদিও এটা কিন্তু একটা ন্যাশনাল সিস্টেম, লাইক আ মেশিন, হায়ারার্কি থেকে, রুল থেকে, স্ট্রাকচার থেকে, বাট এর ভিতরে যেহেতু এটা অ্যাডাপ্টিভ সোশ্যাল সিস্টেম, এটার ভিতর সোশ্যাল ডাইমেনশন যেগুলো থাকে, সোশ্যাল ডাইমেনশনগুলোকে কখনোই এটা সাপ্রেস করতে পারে না। তারপর influenced by what? Institutional environment, which includes what? Legal, political, moral factor. The organization doesn't exist in a vacuum. এটা জাস্ট ভ্যাকুমে থাকে এমন কিন্তু না, মানে শূন্য থাকে না। এটা এমবেডেড কোথা থেকে? দে আর এমবেডেড ইন হোয়াট? একটা লার্জ ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট, একটা লার্জ ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্টের ভিতরেই কিন্তু অর্গানাইজেশনটা থাকে। তো তাকে কি করতে হয়? লজ, রেগুলেশনস, পলিটিক্স, কালচারাল ট্রেডিশনস, মোরাল এক্সপেকটেশনস, এসব কিছুর মধ্যে ব্যবসাটা পরিচালনা করতে হয়। লজ, রেগুলেশনস, পলিটিক্যাল ফ্যাক্টরস, দে অল শেপ অর্গানাইজেশন ওয়ার্ক। অর্গানাইজেশন কীভাবে কাজ করবে সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু। তা হসপিটাল শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্ট দেয় এমন না, এখানে কিন্তু রেগুলেট বাই ল। যে দেশে কাজ করে সে দেশে ল থাকে, এটা রেগুলেট, তা নিয়ন্ত্রিত হয়। ইভেন দ্য কালচার আইডিয়া অফ কেয়ার এখানে ম্যাটার করে। এক এক দেশের কেয়ারের ব্যাপারটা কীরকম, এটার মেজারমেন্ট একরকম, এটা ডিপেন্ড করে। 5 নাম্বার কি? ডেভেলপ দেয়ার ওন আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টার, যেটাকে আমরা ইনস্টিটিউশনালাইজেশন বলছি, হুইচ মে কনফ্লিক্ট উইথ দেয়ার ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। আচ্ছা, এখানে যেটা বলেছে যে ওভার টাইম organizations develop what? Over time, organizations develop traditions, symbols, identities that go beyond their founding goals, and this is institutionalization. ঈশা আম্বানি তাহলে অর্গানাইজেশনস ডেভেলপ কী করে? ট্র্যাডিশনস, সিম্বলস, আইডেন্টিটিস দ্যাট গো বিয়ন্ড দ্য ফাউন্ডিং গোলস, অ্যান্ড দিস ইজ ইনস্টিটিউশনালাইজেশন। তো ইনস্টিটিউশনালাইজেশনটা কি আমরা যদি বলি, তা বলা যে ওভার টাইম, সময়ের সাথে সাথে অর্গানাইজেশনস বেশ কিছু ডেভেলপ করে। অর্গানাইজেশনস ডেভেলপ হোয়াট? অর্গানাইজেশনস ডেভেলপ ট্র্যাডিশনস, সিম্বলস, আইডেন্টিটিস, and that go beyond their founding goals, এবং this is institutionalization. Over time organizations develop traditions, symbols, identities that go beyond their founding goals, and this is institutionalization. আচ্ছা, সময়ের সাথে সাথে অর্গানাইজেশনস ট্রেডিশন, সিম্বল, আইডেন্টিটিসকে ডেভেলপ করে, and that go beyond their founding goals, this is institutionalization. আচ্ছা, তারপরে আমরা আবার বলতে পারি যে ওভার টাইম অর্গানাইজেশনস ডেভেলপ what type organizations develop traditions, symbols, identities, and that go beyond their founding goals, and this is institutionalization. Acha. Over time organizations develop traditions, symbols, identities, and that go beyond their founding goals, and this is institutionalization. Acha. And these values, identities can sometimes conflict with efficiency and formal goals. Acha.
These values and identities sometimes conflict with efficiency or formal goal. আচ্ছা, অর্গানাইজেশন মাঝে এই তিনটা জিনিস ডেভেলপ করে, এটা কি ট্র্যাডিশন, আইডেন্টিটিস অ্যান্ড ভ্যালুস, অ্যান্ড এগুলো কি তাদের ফাউন্ডিং গোলকে ছাড়াই যায়, এবং এটি হচ্ছে ইনস্টিটিউশনালাইজেশন। এই ভ্যালুস আইডেন্টিটিস কী করে, এটা কিন্তু কনফ্লিক্ট আছে কার সাথে, এই ভ্যালুস আইডেন্টিটিসের কনফ্লিক্ট আছে অর্গানাইজেশন এফিসিয়েন্সি এবং ফর্মাল গোলের সাথে। আমরা বেশ কিছু উদাহরণে বুঝতে পারবো, যেমন ইউনিভার্সিটি সবসময় তার একাডেমিক রেপুটেশন, ফ্রিডম, হাইপারবলিক্যালকে প্রায়োরিটাইজ করার চেষ্টা করে, যেটা অনেক সময় ট্র্যাডিশন তাদের এফিসিয়েন্সি বা কস্ট কাটিং প্রেশারের সাথে কনফ্লিক্ট করে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে এখানে, আমরা দেখব। আচ্ছা, এই ট্র্যাডিশনটা কি তাদের আইডেন্টিটির পার্ট, কিন্তু এই হয়েছে কি এফিসিয়েন্সির সাথে কিন্তু কনফ্লিক্ট হয়। যেমন একটা অর্গানাইজেশন চাচ্ছে যাতে তাদের ওল্ড বিল্ডিং যেটা সেটাকে রাখতে, কিপিং ওল্ড কস্টলি বিল্ডিং, চিপ মডার্ন ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবল, ওটা বাদ দিয়ে তারা কিন্তু ওল্ড কস্টলি বিল্ডিংকে রাখতে চাচ্ছে। হ্যাঁ, তো এইটা কিন্তু এই ট্র্যাডিশনকে প্রায়োরিটি দেওয়ার কারণে হচ্ছে। তো ইনস্টিটিউশনালাইজেশন বলতে যেটা বোঝায়, বোঝায় আইডেন্টিটি এবং ট্র্যাডিশন এটা সবসময় গুরুত্ব পাবে। হ্যাঁ, যদিও এটা কী হয় এফিসিয়েন্সিটাকে কমায় দেয়, তবুও সবসময় আমরা মাথায় রাখবো যে আইডেন্টিটি এবং ট্র্যাডিশনটা ইনস্টিটিউশনালাইজেশনকে যদি থাকে, আইডেন্টিটি এবং ক্যারেক্টারকে, আইডেন্টিটি ট্র্যাডিশন সবসময় প্রায়োরিটি পাবে। আচ্ছা, ঠিক আছে। এখানে আরও কিছু এক্সাম্পল আছে, লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের কথা যদি আমরা চিন্তা করি, লাক্সারি ফ্যাশন বলতে যেটা বোঝায় গুসি এবং লুই ভর্টন। হ্যাঁ, এটা মানে হাই কোয়ালিটি ক্লথিং বানানোর জন্যই বানানো হয়েছে, কিন্তু এরা সময়ের সাথে সাথে ট্র্যাডিশন, সিম্বল, আইডেন্টিটি, হ্যাঁ, এটা তৈরি হয়, এবং এটা কিন্তু এই যে এক্সক্লুসিভিটি, হেরিটেজ, প্রেস্টিজ, হ্যাঁ, এটা কেন্দ্রিক হয়। It develops tradition, it develops symbols and identity. It develops traditions, it develops symbols, it develops identity built around what? Exclusivity, heritage and prestige. তার মানে এই এক্সক্লুসিভিটি, সিম্বল, প্রেস্টিজ এগুলোকে নিয়েই এই ট্র্যাডিশন, সিম্বল, আইডেন্টিটি এটা হয়। তার মানে ওভার টাইম কী হয়, এই ট্র্যাডিশন, সিম্বল, আইডেন্টিটি এটা কেমন ডেভেলপ হয়, ট্র্যাডিশন, সিমিলারিটি হয়, এক্সক্লুসিভিটি, হেরিটেজ, প্রেস্টিজ এটাকে ঘিরেই হয়। আচ্ছা, ইভিনিং প্রডিউসিং আইটেমস ইন আ লার্জ কোয়ান্টিটি উড বি মোর এফিশিয়েন্ট। যদিও লার্জ কোয়ান্টিটিতে প্রডিউস করা বেশি এফিশিয়েন্ট আর প্রফিটেবল হয়, অর্গানাইজেশনস কিন্তু এই আইডেন্টিটি অফ এক্সক্লুসিভিটিকে খুব বেশি প্রায়োরিটি দেয়। তার মানে ইনস্টিটিউশনালাইজেশন বলতে বোঝায় ট্র্যাডিশন আইডেন্টিটি যেটা এই প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং এফিসিয়েন্সির সাথে কনফ্লিক্ট হয়। ঠিক আছে, তো মোটামুটি এই পাঁচটা আমরা আলোচনা করলাম। এখন আমাদের আরও কিছু আলোচনা করতে হবে অন্য একটা পয়েন্ট। এখানে কোডাকের এক্সাম্পলটা ছিল। কোডাক কিন্তু এই যে আইডেন্টিটি এবং ট্র্যাডিশন নিয়েই তৈরি ছিল, যে কোডাক বিল্ড ইস আইডেন্টিটি অ্যান্ড ট্র্যাডিশন অ্যারাউন্ড ফিল্ম ফটোগ্রাফি। এরা আছে তাদের আইডেন্টিটি এবং তাদের ট্র্যাডিশনকে তৈরি করছিল ফিল্ম ফটোগ্রাফি নিয়ে। কিন্তু যখন ডিজিটাল ফটোগ্রাফি মার্কেটে চলে আসে, যেটা অনেক বেশি এফিশিয়েন্ট ছিল, ওরা কিন্তু তাদের পলিসি চেঞ্জ করে নেয়। স্টিল তারা মানে ফিল্ম বেস আইডেন্টিটিকেই বাইরে করে যাচ্ছিল। অ্যান্ড দিস institutionalized attachment to being film company conflicted with efficiency. And এই মানে ইনস্টিটিউশনালাইজড অ্যাটাচমেন্ট, এই যে ইনস্টিটিউশনালাইজড অ্যাটাচমেন্ট যেটা ছিল, এটা কিন্তু ফিল্ম কোম্পানি এটা কিন্তু এফিসিয়েন্সির সাথে সাংঘর্ষিক হয়, এর জন্য পরে তার মার্কেটে সার্ভ করতে পারে নাই। ওই যে লাস্টে যে 6 নম্বর পয়েন্টটা ছিল, এটা হচ্ছে এটা নিড টু ব্যালেন্স হট। এখানে 3টা পয়েন্ট ছিল, এইটা 6 নম্বর। তো নিড টু ব্যালেন্স প্রথমত এফিসিয়েন্সি ভার্সেস রেসপন্সিভনেস। হ্যাঁ, এই দুটোর মধ্যে তাদের ব্যালেন্স করতে হবে, এফিসিয়েন্সি ভার্সেস রেসপন্সিভনেস। তারপর ব্যালেন্স করতে হবে স্টেবিলিটি ভার্সেস চেঞ্জ। হ্যাঁ, প্রথমত ব্যালেন্স করতে হবে এফিসিয়েন্সি ভার্সেস রেসপন্সিভনেস, স্টেবিলিটি ভার্সেস চেঞ্জ, ইন্টিগ্রেশন ভার্সেস ডিফারেন্সিয়েশন। এই 3টা আমরা দেখব। তো ম্যাকডোনাল্ডস ধরা যাক, মানে এফিসিয়েন্সি বলতে যেমন মানে খুব ফাস্ট করা হচ্ছে, চিপ করা হচ্ছে, এবং রেসপন্সিভনেস বলতে বোঝাচ্ছে যে কোনো এনভায়রনমেন্টের সাথে এটা
মানে অ্যাডাপ্টেবল এবং চেঞ্জিং। তো ম্যাকডোনাল্ডস কী করে, খুব লো কস্টে আমাদের মেনুগুলোকে মানে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, অলসো যেটা করে তারা যখন কোনো নতুন কান্ট্রিতে আসে সেই কান্ট্রিতে ওই কান্ট্রির লোকাল আইটেমগুলোকে কিন্তু সার্ভ করে। তো এভাবে তারা কিন্তু এটার মধ্যে ব্যালেন্স আনতেছে, এর সাথে কস্ট এবং এর সাথে মানে এই লোকালাইজড আইটেমটা মানে সার্ভ করে। তো এটার মধ্যে কিন্তু তারা ব্যালেন্স আনতেছে, একই দিকে এফিশিয়েন্ট এবং এর সাথে রেসপন্সিভ। তো স্টেবিলিটি ভার্সেস চেঞ্জটা কী হয়, একই সাথে কিছু জিনিস স্টেবল রাখতে হবে বা কিছু জিনিস সময়ের সাথে সাথে মানে সার্ভাইভ করার জন্য চেঞ্জ আনতে হবে, অ্যাডাপ্ট টু নিউ ট্রেন্ডস অ্যান্ড সার্ভাইভ। কিপ সামথিং স্টাডি অ্যান্ড প্রেডিক্টেবল। যেমন একটা কোম্পানিতে সিকিউরিটি পলিসি মানে স্টেবল লাগছে, স্টেবল রাখতে চেষ্টা করছে, বাট আবার মোবাইল অ্যাপও লঞ্চ করছে যাতে কাস্টমার এক্সপেকটেশনটা মিট হয়। তাই কিছু কিছু জিনিস সেম রেখে কিছু চেঞ্জ করতে হবে। তারপর ইন্টিগ্রেশন ভার্সেস ডিফারেন্সিয়েশন, এটা কি, এখানে যেটা বলা হয়েছে যে পুরো অর্গানাইজেশন একটা টিম হিসেবে কাজ করবে, আর ডিফারেন্সিয়েশন বলতে আছে একটা ছোটো ছোটো অনেকগুলো টিম থাকবে এবং তাদের নিজস্ব স্কিল থাকবে। তো যেমন হাসপাতালে যেমন ডাক্তার থাকে, নার্স থাকে, অ্যাডমিনিস্ট্রেটর থাকে, সবাই কিন্তু পেশেন্ট কেয়ারের জন্যই কাজ করে, সবার মূল উদ্দেশ্য একটা পেশেন্ট কেয়ার, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। বাট প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব স্কিল আছে, নিজস্ব দক্ষতা আছে, এটা এটা আছে ডিফারেন্সিয়েশন। তা এই ব্যাপারগুলো, এই তিনটা জিনিস আমরা যেটা দেখে আসছিলাম, এফিসিয়েন্সি ভার্সেস রেসপন্সিভনেস, ইন্টিগ্রেশন ভার্সেস ডিফারেন্সিয়েশন, তারপর যেটা মাঝখানে দেখে আসছিলাম যেটা এই স্টেবিলিটি ভার্সেস চেঞ্জ, এইগুলোর মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। আচ্ছা, তারপর আসে যেটা 7 নাম্বার সর্বশেষ এখানকার, ফুল অফ পিপল উইথ মোটিভেশনস গোলস দ্যাট আর নট অ্যালাইন উইথ অর্গানাইজেশনাল গোল। মানে আনলাইক মেশিনে তো কোনো মানুষ থাকে না, অর্গানাইজেশনে কী থাকে, অনেক মানুষ থাকে, মানে প্রত্যেকটা মানুষের কিছু নিজস্ব এক্সপেকটেশন, পার্সোনাল গোল, ড্রিম থাকে, যেটা অর্গানাইজেশনের সাথে অ্যালাইন নাও হইতে পারে। তো এইখানে এই ব্যাপারটা বলা আছে। যেমন আমরা এখানে যেটা দেখে আসছি, এই যে উদাহরণস্বরূপ যে একটা সেলস ম্যানেজার, সে হয়তো তার এমপ্লয়ীদেরকে বোনাস দিতে চায়, হ্যাঁ, কিন্তু সেটা হয়তো অর্গানাইজেশনের জন্য আবার ক্ষতিকর, হ্যাঁ, প্রোডাক্ট ওভার সেল করতে হবে, কোম্পানির রেপুটেশন এখানে হার্ম হইতে পারে। তো এরকম হয় কিন্তু। এখানে আরও কিছু ব্যাপার বলা আছে, এটা আমরা দেখবো এবার। কিছু মেটাফোর ছিল। তো সেলসনিক ফর শেডোস অল অফ মর্গানস মেটাফোর। সেলসনিক মর্গানের সকল মেটাফোরকে করছে। তো মেটাফোরগুলো কীরকম আমরা একটু দেখবো। মেশিন, অর্গানাইজেশনকে মেশিন হিসেবে তুলনা করা হয়েছে, যে ইট অপারেট অ্যাজ সিস্টেমস অফ এফিসিয়েন্সি। এটা সিস্টেম অফ এফিসিয়েন্সি হিসেবে অপারেট করে। অর্গানাইজেশন কী হিসেবে অপারেট করে, অর্গানাইজেশনস অপারেট অ্যাজ সিস্টেমস অফ এফিসিয়েন্সি। হ্যাঁ, এটা মানে কি, মানে স্ক্যার্স রিসোর্স, ম্যানেজিং স্ক্যার্স রিসোর্স থ্রু স্ট্রাকচার্ড রিলেশনশিপ। আচ্ছা, আর আবার বলি মেশিন কেন অর্গানাইজেশন, কারণ অর্গানাইজেশন হচ্ছে অ্যাক্ট অ্যাজ সিস্টেম অফ এফিসিয়েন্সি। অর্গানাইজেশন কী হয়, অর্গানাইজেশন হচ্ছে সিস্টেম অফ এফিসিয়েন্সি, যেটা ম্যানেজ করে স্ট্রাকচার স্ক্যার্স রিসোর্সকে কীভাবে করে, থ্রু স্ট্রাকচার রিলেশনশিপ। ঠিক আছে, এই জন্য। আর অর্গানিজম কি, অর্গানাইজেশন হচ্ছে একটা লিভিং থিঙ্কের মতো, হ্যাঁ, যেটা এটাকে ইনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে হয় এটাকে, হ্যাঁ। তো ইট হ্যাজ টু রেসপন্ড টু ইনভায়রনমেন্টাল প্রেশার, এটা একটা লিভিং সিস্টেম। তো এটার জন্য এটা অর্গানিজম। ব্রেইন হচ্ছে কি, ব্রেইন যেমন কি করে, ব্রেইনের কাজ হচ্ছে ডিসিশন মেকিং করা, অ্যান্ড ডিসিশন মেকিং রিফ্লেক্ট করে ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল ওভার রিলেশন। তো ঠিক ব্রেনের মতো অর্গানাইজেশন ডিসিশন নেয় এবং এই ডিসিশন নেওয়ার একটা প্রসেস আছে। তারপর কালচার, অর্গানাইজেশন কী করে, ফুলফিল হিউম্যান নিডস, যেমন মিনিং তৈরি করে, ভ্যালু ক্রিয়েট করে, বিলঙ্গিং হয়, শেয়ার্ড ভ্যালু হয়, এটা আর কি। তা পলিটিক্স বলতে অর্গানাইজেশনের অনেক পলিটিক্স থাকে, যেমন পাওয়ার স্ট্রাগল থাকে, লিডারশিপ ট্যাকটিক থাকে, হ্যাঁ, গ্রুপ ইন্টারেস্ট থাকে, এই সব কিছুই অর্গানাইজেশনাল ডায়নামিক্সের আওতায় পড়ে। পরেরটা বাদ দিয়েছিলাম আমরা, এই যে সাইকিক প্রিজন। তো ফ্লাক্স অ্যান্ড ট্রান্সফরমেশন বলতে বোঝাচ্ছে, হ্যাঁ, অর্গানাইজেশন হচ্ছে অলওয়েজ চেঞ্জিং, আবার চেঞ্জ হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, অর্গানাইজেশনকে সময় সময় চেঞ্জ হতে হয়। অর্গানাইজেশন তার টেকনোলজি, পিপল, মার্কেট, কালচার সব কিছুই চেঞ্জ হয়, তারা এক থাকে না। যেমন নেটফ্লিক্স এক সময়
ডিভিডি রেন্টাল সার্ভিসে ব্যবসা করতো, পরে তাকে স্ট্রিমিং সার্ভিসে চলে আসছে। এটি হচ্ছে ফ্লাক্স অ্যান্ড ট্রান্সফরমেশন। হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টস অফ ডমিনেশন। ইনস্ট্রুমেন্টস অফ ডমিনেশন বলতে কী বোঝায়, মানে অদেশন কিন্তু সাপ্রেস করে, তার ওয়ার্কারদের সাপ্রেস করে, হ্যাঁ, বা তার কীভাবে করে, ইকোনমিক অ্যান্ড স্ট্রাকচারাল পাওয়ার, হ্যাঁ, ক্যান এক্সপ্লয়েট অপ্রেস ইভেনচুয়ালি ডেস্টাবলাইজ অর্গানাইজেশন। এটার ফলশ্রুতিতে এক সময় অর্গানাইজেশন ডেস্টাবলাইজ হয়ে যায় যদি এটা চলতে থাকে। ইকোনমিক অ্যান্ড স্ট্রাকচারাল পাওয়ারের মাধ্যমে যদি এরা সাপ্রেস করতে থাকে, যেন অর্গানাইজেশন ইউজ দেয়ার পাওয়ার টু কন্ট্রোল ওর এক্সপ্লয়েট ওয়ার্কার, তাদের পাওয়ারটাকে ইউজ করে ওয়ার্কারদের কন্ট্রোল করতে, এক্সপ্লয়েট করতে, কাস্টমারদের কন্ট্রোল করতে, এক্সপ্লয়েট করতে। তো এক সময় এটা কিন্তু তাদের ক্ষতি হয়। হ্যাঁ, এর ফলে কিন্তু অনেক সময় তারা শর্ট টার্মে প্রফিট করতে পারে, বাট লং টার্মে যেটা হয় সেটা কি, ইট স্পার্কস ক্রিটিসিজম, সমালোচনা তৈরি হয়, স্ট্রাইকস তৈরি হয়, গভর্নমেন্ট ইনভেস্টিগেশন চলে। তো এটাই আর কি, এটা আমাদের বুঝতে হবে। স্ট্রাকচারাল পাওয়ার অথবা ইকোনমিক পাওয়ার দিয়ে কিন্তু অপ্রেস করা যায় এবং শর্ট প্রফিট গেইন করা যায়। অ্যামাজনের উদাহরণটা এখানে ভালো একটা উদাহরণ দিচ্ছে। অ্যামাজনের ওয়্যারহাউসগুলো করে কি, মানে তাদের এমপ্লয়ীদেরকে খুব প্রেশার দিয়ে ফাস্ট ডেলিভারি নেয়, কিন্তু এটা কিন্তু লং টার্মের জন্য ভালো না। কোঅপারেশন, তারপর আর একটা জিনিস আসছে যে আউটসাইডারকে ইনসাইডে ইনভাইট করে নিয়ে আসা এবং তাদেরকে রোল দেওয়া, স্টেক দেওয়া, তার ফলে কি মানে ফাইটিংটা স্টপ করা যায়। কিন্তু এখানে ড্রব্যাকটা কি, ড্রব্যাকটা হচ্ছে you might lose focus on your original goals, lose independence and create conflict inside. এখানে আমরা আমাদের অরিজিনাল গোল থেকে সরে আসবো, এখানে ইনসাইডার কনফ্লিক্ট হবে, ইন্ডিপেন্ডেন্স হারাবো। হ্যাঁ, বাট এটা মেসি আনসার্টেন সিচুয়েশনের জন্য এটা খুব ভালো। তো এটার উদাহরণটা আমরা আরও পরে একটু পরে দেখবো আবার। তারপর তো এই তিনটা এখানেই ছিল।